This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক, সেই পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ, সেই হেনস্থার অভিযোগে বারবার সরব হয়েছে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস। আর এবারে পরিযায়ী শ্রমিক বিতর্ক নিয়ে, এই পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে শুরু হয়ে গেল তৃণমূল বিজেপি আকচা-আকচি। আর সেই আকচা-আকচির জল কতদূর পর্যন্ত কে পৌঁছালো সেটাই দেখাবো আপনাদের, এবং এর পাশাপাশি কি হুঙ্কার দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শোনাবো। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় থাকা পরিযায়ী শ্রমিকদের আশ্বাস দিয়ে বলেছিলেন, আপনারা আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর বাংলায় কথা বলছি বলে অত্যাচার করছেন, আমরা কিন্তু করব না। এটাই আপনাদের সাথে আমাদের তফাৎ। আমার এখানেও 1.5 কোটি বাইরের লোক আছে কাজ করে। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর কথা বোধহয় তৃণমূলের অন্য জনপ্রতিনিধিদের কানে পৌঁছায়নি। বার্নপুরের ইস্কো কারখানায় ঢুকে বিহার উত্তরপ্রদেশের শ্রমিকদের রাজ্য ছাড়া করার হুঁশিয়ারি তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র। সেলকে কি সিঙ্গুর করতে চাইছেন? শেষ দেখে ছাড়বো, হুঙ্কার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। স্কিল লেবারে পরীক্ষা দিয়ে বা প্রসেসটা ফলো করে যারা এসেছে, আপনি সেখানে গিয়ে হুমকি দিচ্ছেন, আপনি কি আবার এটাকে ওই সিঙ্গুরে টাটা সিঙ্গুরের মতো করতে চাইছেন? আমরা কিন্তু এর শেষ দেখে ছাড়বো। হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। ভারতীয়র গায়ে হাত দিয়ে দেখুক, আমরা আগে ভারতীয় তারপরে অন্য কিছু, আমরা আগে ভারতীয়। অশোক আমাদের দলের ডিসিপ্লিন সোলজার। অশোক বলে বলছি না, অন্য কোথাও কোনো বিচ্ছিন্ন ব্যতিক্রমী ঘটনা ঘটতে পারে, সেটার জন্য দল খুব সিরিয়াস স্ট্রিক্ট ডিসিপ্লিনে চলে। যদি প্রমাণিত হয় যে ভুল হয়েছে, ব্যবস্থা নেবে। বিতর্কের মুখেও অবস্থানে অনড় আসানসোলের তৃণমূল কাউন্সিলর। একদম ঠিক বলেছি। বাঙালি অস্মিতার প্রভাব না, বাঙালি অস্মিতা তো আছেই। আমরা কি বলছি, আগে লোকাল লোক দিকে নাও। তৃণমূল নেতাদের হুমকির মুখে রাজ্যের বিজেপি নেতাকর্মীরা। বিজেপি নেতাকর্মীদের রাস্তায় ফেলে পিটিয়ে মারার হুমকি মালদার জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। প্রকাশ্য মঞ্চে বেলাগাম হুমকি মালদা উত্তরের সাংসদকে। তোমার পাশে আছি মা, যদি গুড়গাঁওয়ে তোমার ছেলেকে ছাড়া না হয়, তাহলে এখানে উত্তর মালদার এমপি, ওই সমস্ত বিজেপির যে সমস্ত বিধায়করা আছে, তোমার ছেলের মতো রাস্তায় টেনে এনে বুকে লাঠি মারতে মারতে, লাঠি দিয়ে পিটাতে পিটাতে তাদেরকেও আমরা এখানকার জেলে লাঠি মেরে ঢুকে দিব মা। মালদায় যেন হুমকির ফোয়ারা চলছে। হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে মালদার হরিশ্চন্দ্রপুরে 7 পরিযায়ী শ্রমিককে আটক করার অভিযোগ। পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিজেপিকে হুঁশিয়ারি জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ হালদারের। সাধারণ মানুষ এদেরকে ছাড়বে না, সাধারণ মানুষকে এদেরকে ঘিরে ধরবে যেভাবে, এবং আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার, আমরা একদম গণতান্ত্রিকভাবে এই সমস্ত বিজেপির নেতাদেরকে আমরা কিন্তু ছাড়বো না, এবং আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মালদাতে মাটি সরে যাচ্ছে, তাই তারা এক একজনকে ধরে এনে নাটক করছেন। বাংলা বলার জন্য ভিন রাজ্যে কোনো বাঙালিকে গ্রেফতার করা হলে বা পুশব্যাকের নামে বাংলাদেশে পাঠালে বিজেপি নেতাদের বাড়ির সামনে ধর্নায় বসতে হবে। 22 জুলাই এই মর্মেই নির্দেশিকা জারি করেছিল রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটি। তার আগের দিনই তৃণমূল নেত্রী নিদান দিয়েছিলেন, মিছিল হবে, ধর্ণা হবে, আর যে পরিবারের লোককে ডিটেনশন করবে তার বাড়ির সামনে বসে যাবেন বিজেপির নেতাদের জবাব দেওয়ার জন্য। তারই প্রতিফলন দেখা যাচ্ছে তৃণমূল নেতাদের করা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 1905 সালের পর প্রথমবার বাংলা ভাষাকে সামনে রেখে রাজনৈতিক আন্দোলন শুরু হতে চলেছে। 1905-এ লর্ড কার্জনের বঙ্গভঙ্গের বিরুদ্ধে সেই সময় যে আন্দোলন শুরু হয়েছিল তার নেতৃত্ব দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। আর 120 বছর পর আবার বাঙালিদের হেনস্থার বিরুদ্ধে পথে নামছে তৃণমূল কংগ্রেস, এবং তার নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন তো সফল হয়েছিল, তবে এই আন্দোলনের সফলতা নির্ভর করছে 26-এর বিধানসভার ভোটের ফলাফলে। জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস, মানছি না, মানব না, ভাষা আন্দোলন শুরু হলো।
সব ভাষাকে সম্মান জানিয়ে মাতৃভাষার সম্মান রক্ষায় মিছিল। দলনেত্রী স্থির করে দেওয়া নির্ঘণ্টে রাস্তায় নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। নেতাজি ভবন থেকে জাতীয় পতাকা নিয়ে মিছিলে তৃণমূল কাউন্সিলর অসীম কুমার বসু। ইন্ডিয়া অফ আস ইউনিটি অ্যামিডস ডাইভার্সিটিস, ভারতবর্ষের যে সব থেকে বড় অলংকার সংহতি, সার্বভৌমত্ব, সেটা কোনো জায়গায় একটা ভুলুণ্ঠিত হচ্ছে এবং যারা এই রাষ্ট্রকে পরিচালনা করছে তারা নির্বাক। মধ্য কলকাতায় মিছিল করলেন তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। শুধু বাঙালি থাকে না, এখানে অনেক, আমার ওয়ার্ডেই বলুন, অনেক বিহারি আছে, অনেক ইউপির বাসিন্দা আছে, অনেক রকমের সব প্রদেশের বাসিন্দারা রয়েছে, তারা একসাথে মিলেমিশে থাকে। হুগলির চুঁচুড়ায় বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে মিছিল। এক তৃণমূল কর্মীকে হাতে শিকল পরিয়ে পরিযায়ী শ্রমিক সাজানো হয়। বাংলা এবং বাংলা ভাষী মানুষ যারা পরিযায়ী শ্রমিক হয়ে বিজেপি শাসিত রাজ্যে আছে, তাদের উপর পুলিশি নির্যাতন চলছে, পুলিশি অত্যাচার চলছে। আমরা এই প্রতিবাদে বাংলা ভাষা এবং বাংলাকে বাঁচাতে রাস্তায় নেমেছি। পশ্চিম মেদিনীপুরের ঘাটালেও ভাষা আন্দোলন শুরু হয়েছে। ভাষা শব্দটির সঙ্গে অবশ্য ঘাটালবাসী অন্যভাবে পরিচিত। একটু বেশি বৃষ্টি হলেই ঘাটাল ভেসে যায় সেই ভাষা। বাংলা ভাষার আন্দোলন কি বর্ষায় ভেসে যাওয়ার জ্বালা ভুলিয়ে দিতে পারবে ঘাটালবাসীকে? মহারাষ্ট্রে বাংলাভাষী হওয়ায় বাঙালি পরিযায়ীরা হয়রানির মুখে পড়েন বলে অভিযোগ। তাঁদের নিয়ে সাংবাদিক বৈঠক করে দেশ বাঁচাও গণতন্ত্র বাঁচাও মঞ্চ। গত 2019 থেকে এখনো পর্যন্ত আমাদের মতুয়া সম্প্রদায়ের ম্যাক্সিমাম ভোটটাই দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে। তারপরেও কেন আমাদের এই মানুষগুলোকে উড়িষ্যা, মহারাষ্ট্র, পুনে, বিভিন্ন জায়গাতে এইভাবে আমাদের মানুষগুলোর উপর এরকম সমস্যা নেমে আসবে? তবে তৃণমূলের মূল আন্দোলন শুরু হবে সোমবার। বোলপুরে ভাষা আন্দোলনের সপক্ষে পদযাত্রা করবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। 16 জুলাই কলকাতায় ইতিমধ্যেই মমতা অভিষেকের নেতৃত্বে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এক দফা পদযাত্রা করেছে। তবে বোলপুরের পদযাত্রার গুরুত্ব আলাদা। রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি বোলপুর বাংলা ভাষার গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক। লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রতিবাদে সফল আন্দোলন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালির মধ্যে সম্প্রীতির লক্ষ্যে রাখি বন্ধন উৎসবের সূচনা করেন কবিগুরু। আবার 28শে জুলাই নির্বাচন কমিশনের SIR নিয়ে রায় দিতে পারে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায় দেখে কর্মসূচি স্থির করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে SIR বিরোধী আন্দোলনের তীব্রতা বাড়াতে পারে বিরোধীরা। যারা বৈধ ভোটার, যারা ভারতবর্ষের নাগরিক, তাদের কোনোভাবে হয়রান করতে দেওয়া যাবে না। পাল্টা পথে বঙ্গ বিজেপিও নির্দিষ্ট করে বললে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাওড়ার বাউরিয়ায় হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগে পদযাত্রা করেন বিরোধী দলনেতা। ধর্ম বনাম ভাষা, জাত বনাম জাতি, এই দ্বন্দ্বকে মনের মধ্যে রেখেই 26এর বিধানসভা ভোটের লাইনে দাঁড়াবেন বঙ্গবাসী। এই নিয়ে আর কোনো সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাঙালি অস্মিতা, বাংলা ভাষা নিয়ে তোলপাড় হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এমনকি বাংলা ভাষা নিয়ে আন্দোলনের ডাকও দিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এ রাজ্যে বাংলা সরকারি মাধ্যমের যে স্কুলগুলো রয়েছে, সেই স্কুলগুলির দুর্দশার ছবি একবারও কি দেখে এ রাজ্যের সরকার? একবারও কি সেই স্কুলগুলোর দিকে ঘুরে তাকানোর প্রয়োজন মনে করছে রাজ্যের সরকার? সেই স্কুলগুলোর দুর্দশার ছবি আজ দেখাবো আপনাদের। জল পড়ে পাতা নড়ে, এটা স্কুল? রাজ্যের মুক্ত শিক্ষা নাকি প্রকৃতি পাঠ? ওদের টিন ফাটা আছে, ওই ফাটা দিয়ে জলগুলো বেরোয়, আমাদের গায়ে ছিটকে ছিটকে পড়ে। আমরা ওখানে বসে থাকি ছাতা মাথা দিয়ে। তখন ক্লাস কিভাবে করো? তখন একটু সরে যেতে হয় এখানটা দিয়ে, ক্লাস ভালো করে করতে পারিনি। কেউ কি বললো এই জল ভালো লাগে? যে ক্লাস ঘরে মাথার উপর ছাতা না ধরলে ভিজতে হয়, সেখানে পড়া হয়? শুধু তো বৃষ্টি নয়, যে ঘরে ক্লাস চলে সেখানেই মিড ডে মিলের রান্না। এখন এক ঘর হলে যা হয়। এই চাল থেকে জল পড়ে, ক্লাসে অসুবিধা হয়। যতক্ষণ বৃষ্টি ছাত্রদের ছাতা মাথায়, হ্যাঁ অনেক সময় একটু জোর বৃষ্টি হলে হয়,
তখন ছাতা মাথায় দিয়ে ক্লাস করতে হয়। এই যে এতগুলো বাচ্চাকে নিয়ে এখানে ক্লাস হচ্ছে, মিড ডে মিল রান্না হচ্ছে, যদি কোনো কারণে একটা বিপদ ঘটে সেই দায়ভারটা কে নেবে? বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে, ম্যাডাম জানিয়েছেন। আমি বারবার সমস্ত কর্তৃপক্ষকে এই কথাটা বলছি, কিন্তু তা সত্ত্বেও কোনো সুরাহা আমি পাচ্ছি না। বুঝতে পারলেন প্রধান শিক্ষিকাকে কি আশঙ্কায় দিন কাটাতে হচ্ছে? মাথার ওপর এই চাপ নিয়ে কি পড়ানো যায়? এই বঞ্চনা অবহেলা শুধুমাত্র হাওড়া আমতার উদং উত্তরপাড়া প্রাথমিক স্কুলে নয়, দুর্গাপুরের কাঁকসা রাজবাঁধ নিম্ন বুনিয়াদী স্কুলের ছবি আরো ভয়ঙ্কর, আরো বিপজ্জনক। দেওয়াল সিলিং থেকে যখন তখন খসে পড়ে প্লাস্টার, যতক্ষণ ক্লাস ততক্ষণ ঝুঁকি। মাঝে মাঝে এই যে বৃষ্টির অবস্থা দেখছেন, মানে কিছুদিন ধরেই বৃষ্টি চলছে, বৃষ্টির জল যে চুইয়ে মানে বিভিন্ন জায়গায় পড়ছে, তাতে কিছুটা আতঙ্কগ্রস্ত। তারপর এই যে ফাটলগুলো দেখছেন, এতে সাপ আসে, সাপের উপদ্রব রয়েছে। ক্লাস করতে করতে ভয় তো লাগেই। আমরা প্রশাসনের সব স্তরে জানিয়েছি আর আশ্বাস দিয়েছেন যে 2025 সালের মধ্যেই নতুন বিল্ডিং হবে। মন্দের ভালো কাঁকসার প্রাথমিক স্কুল তাও নতুন ভবনের সরকারি আশ্বাস পেয়েছে, কিন্তু আমতার স্কুল তো কোনো আশ্বাস বাক্যই পায়নি। কেন? এখানে যারা এসআই অফিসার আছেন উনি তৃণমূলের তাবেদারি করছেন, যারা আমরা বিরোধী দল করি সেই স্কুলগুলোকে টার্গেট করে কোনো উন্নয়নের জন্য টাকা দিচ্ছে না। স্কুল নিয়েও কি তাহলে রাজনীতির আমরা ওরা? রাজ্যের 8,000 স্কুল বন্ধ, পড়ুয়া নেই 3,000 স্কুলে। কেন্দ্রের সম্প্রতি একটা রিপোর্টে এই তথ্যই প্রকাশ্যে এসেছে। এদিকে মরার উপর ঘাড়ার ঘা নিয়োগ দুর্নীতির অভিযোগে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। রাজ্যে স্কুলে স্কুলে বেহাল দশা, দুর্দশার ছবি সামনে আসছে। বাংলা মাধ্যমে স্কুলগুলোর প্রতি তাহলে কি সদয় হবে না সরকার? বাংলা ভাষায় কথা বলায় হেনস্থার অভিযোগ, প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এই বাংলারই নীলুফা ইয়াসমিন এবছর বাংলা নিয়ে ইউজিসি নেটে গোটা দেশে শীর্ষস্থানে। আর সেই বাংলাতেই একের পর এক বাংলা মাধ্যমে সরকারি স্কুলের ভয়ঙ্কর সব ছবি। এই অবস্থায় যে কটা স্কুল চলছে সেখানকার ছবিগুলোও রীতিমতন ভয় ধরানো। 1846 সালে প্রতিষ্ঠিত হয়েছিল জয়নগরের ময়দা হাই স্কুল। শতাব্দী প্রাচীন এই স্কুলটির এখন ভগ্ন প্রায় দশা। আলাদা ক্লাসরুম না থাকায় প্রতি শ্রেণীতে বিভাগ ভাগ করারও সুযোগ নেই। নেই পর্যাপ্ত আলো বা পাখার বন্দোবস্ত। ছাদ থেকে জল চুইয়ে পড়ে, দেওয়ালের প্লাস্টার খসে পড়েছে। হুগলির গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়, সেখানে ক্লাসরুমের মধ্যেই জমে জল। আবার পীর মল্লিক প্রাথমিক বিদ্যালয়ের টিনের ছাউনি থেকে বৃষ্টির জল চুইয়ে পড়ছে। হুগলির দেওয়ানচক প্রাথমিক বিদ্যালয়ে খাতায় কলমে 20 জন ছাত্রছাত্রী নিয়ে একটি রুমে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ক্লাস নিচ্ছেন 4 জন শিক্ষক। পাশের জেলা বাঁকুড়া, সেখানে বেলগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে এক একটি ক্লাসরুমে কখনো 2 বা তারও বেশি শ্রেণীর পড়ুয়াদের একসঙ্গে বসিয়ে চলে পঠন পাঠন। ক্লাসরুমগুলির দেওয়াল জুড়ে অসংখ্য ফাটল, মাঝে মধ্যেই চাঙড় ভেঙে পড়ে। স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘুপচি ঘরে চলে লেখাপড়া, ফলে ধীরে ধীরে কমছে পড়ুয়ার সংখ্যাও। মানে আমাদের যে সবসময় একটা আশঙ্কা থেকেই থাকে যে কখন চাঁদের ছাঙড় পড়বে এবং বাচ্চাদের দুর্ঘটনার সম্মুখীন হবে এবং বাচ্চার প্রাণ অকালে চলে যাবে, এইটা আমাদের সবসময় মধ্যে আতঙ্কে আমরা ভুগি। তো প্রশাসনিক পর্যায়ে আমরা অনেকবার আবেদন করেছি। 27শে জুলাই থেকে রাজ্য জুড়ে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক নির্যাতনের অভিযোগ যেমন তুলে ধরা হবে, তেমনি বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার কথাও বলছে তৃণমূল। আর এখানে এই প্রশ্ন উঠছে, শুধুমাত্র বাঙালি অস্মিতায় জোর দিয়ে মিটিং মিছিল করে বাংলা ভাষা এবং সংস্কৃতিকে টিকিয়ে রাখা যাবে? যেখানে স্কুলে কোনো শিক্ষক নাই, ছাত্রছাত্রীরা কম, এইগুলোকে তো দেখতে হবে সরকারকে। একটা ভাষাকে বাঁচাতে গেলে আমাদেরকে পরিকাঠামোকে ঠিকঠাক করতে হবে। রায়গঞ্জে ছেলেরা, ছাত্ররা বাংলা ভাষার শিক্ষক চেয়েছিল, পেয়েছিল কি? গুলি। কেন্দ্রীয় সরকার বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে ঘোষণা করলেন এবং তার জন্য যে সমস্ত বেনিফিটগুলো পাওয়া যায় সেগুলো নেওয়ার কোনো প্রচেষ্টা করেছে? বাংলা সরকারি মাধ্যম স্কুল যথেষ্ট ভালো এবং তা সেখানে পড়ে ছেলেমেয়েরা যথেষ্ট ভালো কাজ করছে। ক্রমশই বাংলা মাধ্যম সরকারি স্কুলগুলো থেকে মুখ ফেরাচ্ছে বাঙালি, ঝুঁকেছে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলোর দিকে। বাংলা মাধ্যম স্কুলই যদি না থাকে তাহলে বাংলা ভাষা বাঁচবে কি করে? তাহলে কিসের বাঙালি আনা?
ব্যুরো রিপোর্ট TV9 বাংলা। বাংলা না বাংলাদেশি, এই বিতর্কের মধ্যেই তৃণমূল বিধায়কের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া নিয়ে বিতর্ক যেন আরো খানিকটা বেড়ে গেল। ইটাহারে ক্যাম্পে পরিযায়ী শ্রমিকদের পরিবারের ভিড় রীতিমতো চোখে পড়ছে, কিন্তু বিরোধীরা অভিযোগ করছে যে সমস্ত কাগজপত্র মানে ভোটার কার্ড, আধার কার্ড দেখেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হচ্ছে, সেই সমস্ত নথি তো জাল হচ্ছে। তাহলে কিসের ভিত্তিতে এই সার্টিফিকেট দেওয়া হচ্ছে? শুভেন্দু অধিকারী বলছেন রোহিঙ্গাদের এই শংসাপত্র দিচ্ছে। ভিন রাজ্যে পরিচয় ধন্দে পরিযায়ী শ্রমিক, বঙ্গবাসী না বাংলাদেশি, হয়রানি বন্ধে আসরে উত্তর দিনাজপুরের ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন। জরুরি সহায়তা কেন্দ্র খুলে বাসিন্দাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লিখে দিচ্ছেন বিধায়ক। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে সহায়তা কেন্দ্র থেকে। বিভিন্ন শ্রমিকরা ওখানে প্রচুর পরিমাণে একটা সংখ্যায় থাকে, তাদের পরিবারগুলো উদ্বেগে আছে। তাদের এই পরিপ্রেক্ষিতে আমার কাছে দিনে 1-2 হাজার করে পার ডে ফোন আসছে। আমি চিন্তা ভাবনা করে আমি তাদের বিধায়ক, তাদেরকে এখানে একটা পরিষেবা দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে একটা পরিষেবা সহায়তা কেন্দ্র আমি খুলেছি। পরিযায়ী শ্রমিকদের পরিজন ভিড় জমাচ্ছেন সহায়তা কেন্দ্রে। আমার বাবা মা ভাই বোন বাইরে আসে, সবাই কাজ কাম করতে গেছে, কিন্তু ওখানে কাজ করতে যাওয়ার সময় ওদের কোথায় যে নিয়ে চলে যাচ্ছে, তার জন্য আমি এখানে এসেছি এমএলএ সাহেবের সহযোগিতা নিতে। এমএলএ সাহেবের সার্টিফিকেট চাই আমি। কি নথি নেওয়া হচ্ছে? এখানে সেরকম কিছু না, আধার কার্ড, ভোটার কার্ড এবং পঞ্চায়েতের একটা সার্টিফিকেট হচ্ছে, সেটাতেই তিনি আমাদেরকে দিয়ে দিচ্ছেন। আমরা আশা করছি যে এই কাগজ দিয়ে আমাদের হয়তো অনেক উপকৃত হব আমরা। আপনাকে কি চেনে এমএলএ সাহেব? চেনে আপনাকে ব্যক্তিগতভাবে? ব্যক্তিগতভাবে চিনে না। তাও দিচ্ছে? তাও দিচ্ছে। বিধায়কের উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। আধার কার্ড, প্যান কার্ড তো এখন হামেশাই দেখছি জাল বেরোচ্ছে। এটাও তাদের মধ্যে একটা দেওয়া নেওয়ার সম্পর্ক কিনা, বা ওই অবৈধভাবে অনুপ্রবেশকারীদের তারা আশ্রয় দেওয়ার একটা নতুন করে চক্রান্ত করছে কিনা, এটা নিয়েও আমাদের অনেক সন্দেহ। বাংলাদেশ থেকে কাটা তাদের বেড়া দিয়ে পার হয়েছে রোহিঙ্গা মুসলমান এবং মুসলিম অনুপ্রবেশকারী যারা এখানে বসে থেকে তাদের ভোট ব্যাংক এতদিন বাঁচিয়েছে, তাদেরকেই সার্টিফিকেট দিচ্ছে মোশাররফ সাহেব। ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে রোহিঙ্গাদের ভারতীয় বানিয়ে দেওয়ার অভিযোগ শনিবারই তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের। ইতিমধ্যে আইপ্যাকের উদ্যোগে 8টা বর্ডার ডিস্ট্রিক্টে 75,000 মুসলমান বাংলাদেশি 6 নম্বর ফর্ম দেওয়া হয়েছে। স্বরূপ ইটাহারে পাশের জেলার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। তৃণমূল কংগ্রেসের প্রচুর মুসলিম নেতা আছে যারা ভারত বিরোধী কাজে যারা করে, তাদেরকে হয় কোনো না কোনোভাবে ডাইরেক্টলি না হয় ইনডাইরেক্টলি সাহায্য করেন। এর আগে ইটাহারে এনআইএ গিয়ে 2-4 জনকে গ্রেপ্তার করে এসেছিল। ভিন রাজ্যে ধরপাকড়ের মধ্যেই জাল আধার, জাল ভোটার কার্ডের খোঁজ মিলছে। শনিবার মুর্শিদাবাদেও জাল পরিচয়পত্র তৈরির কারবারের হদিশ মিলেছে। এরপরও আধার ভোটার দেখেই কেন শংসাপত্র দিচ্ছেন বিধায়ক? কেন্দ্রের ঘাড়ে বন্দুক রাখছেন মোশাররফ। ভোটার কার্ড, আধার কার্ড মূলত তো বিভিন্ন সেন্ট্রালের এজেন্সিগুলো যারা আছে তারাই ইস্যু করে, তাদেরও ব্যর্থতা, তাদের ঠিক করতে হবে। কিন্তু আমি এখানে চিনি জানি বাসিন্দা, তাকে তো আমাকে দিতেই হবে। এই শংসাপত্রকে ভিন রাজ্যের পুলিশ আদৌ রাজ্যের মধ্যে রাখবে? আদৌ লাভ হবে পরিযায়ী শ্রমিকদের? রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। হরিয়ানায় বড় অভিযোগ, সেখানে গভীর রাতে দরজায় কড়া নাড়ছে পুলিশ। ঘুম থেকে তুলে টেনে হিঁচড়ে জোর করে নিয়ে যাচ্ছে বাঙালিদের। এমনকি সচিত্র পরিচয়পত্র দেখালেও ছাড় মিলছে না। এই ভয়েই গুরুগ্রামের বাঙালি মহল্লা ছেড়ে চলে যাচ্ছেন বাঙালিরা। তেমনই এক জায়গায় গুরুগ্রামের টিকরাগাঁওতে পৌঁছে গিয়েছিল TV9 বাংলার ক্যামেরা। দেখুন ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের যন্ত্রণার ছবিটা। মারছে, মারধর করছে, আইডি প্রুফ দেখাচ্ছি, সব কিছু দেখাচ্ছি, তাও দুপুরে এসে আমাদের পুলিশ আমাদের হুমকি দিয়ে যায় কি তোমরা বাংলাদেশ। লোকে তুলে নিয়ে যাচ্ছে, মারছে ধরে, বাধ্য হয়ে চলে যেতে হবে, কি করবো আর। এই জন্য বইয়ের থাকতে চাই না। হরিয়ানা সেক্টর 62 এই বাঙালি বস্তি, প্রায় 300 ঘর বাঙালির বাস, বাসিন্দা প্রায় 1200। সেই মহল্লায় এখন খা খা চেপে বসেছে ভয়, রাত নামলেই আতঙ্ক। গত 5-6 দিন ধরে এখানে প্রতি রাতে পুলিশ এসেছে। এখানে যারা পুরুষরা রয়েছেন তাদের টেনে হিঁচড়ে বার করা হয়েছে এবং তাদের মারধর পর্যন্ত করা হয়েছে।
এই যে ভয়ের পরিবেশ, এই যে আতঙ্কের পরিবেশ, তার পরিণতিতেই অধিকাংশ বাড়িতে এই মুহূর্তে তালা পড়ে গিয়েছে। খেটে খাওয়া পরিযায়ী এই শ্রমিক পরিবারগুলির কি অপরাধ? বাসিন্দারা বলছেন বাংলা ভাষায় কথা বলাতেই সমস্যা। বাংলাদেশের সন্দেহে তাদের তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। দিন দুপুরে এসে পুলিশ আমাদের হুমকি দিয়ে যায় কি তোমরা বাংলাদেশি। তা আমাদের বাংলাদেশে আমরা তো সম্পূর্ণ প্রুফ দিচ্ছি, প্রুফ দেখার জন্য সাথে আমাদের মারধর করছে। একটা দুটো সময় আসছে, মারধর করছে, আইডি প্রুফ দেখাচ্ছি, সব কিছু দেখাচ্ছি, তাও প্রচুর ওদের মারতে মারতে কোনো লেডিস যদি বাদ দাও কিছু করতে যায়, লেডিসকেও ধরে মারছে ওরা। আর যারা আসে পুরো ড্রিঙ্ক করে থাকছে ওরা। 8 জনকে লেগে গেল। এরকম ঘটনা এর আগে কখনো ঘটেছে? না, এর আগে ঘটনা ঘটেনি, কোনো সময়তেই ঘটেনি। আজ আমরা এখানে 12 বছর আছি। বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ মানতে নারাজ হরিয়ানা পুলিশ। তাদের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই তারা কাজ করছেন। বাংলাদেশের সন্দেহে জিজ্ঞাসাবাদের সঙ্গে পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে। মালদার হরিশ্চন্দ্রপুরে বাসিন্দা আঞ্জারুল রঙের কাজ করে দিন গুজরান। রাতের বিভীষিকা এখনো তাড়া করে বেড়াচ্ছে তাকে। এখান থেকে আমার রুম থেকে মারতে মারতে এখান পর্যন্ত আমাকে মেরেছে। এখান থেকে নিয়ে যায় যেখানে গাড়িতে উঠিয়েছে সেখানেও পর্যন্ত আমাকে মেরেছে। মালদার বাসিন্দা আঞ্জারুল, তিনি 5 বছর আগে এখানে এসেছিলেন। বিভিন্ন জায়গায় তিনি রঙের কাজ করেন। এখনও তার মুখের একপাশ কিছুটা ফুলে রয়েছে। সব থেকে যেটা চিন্তার বিষয়, পুলিশ তাকে ছেড়ে দিয়েছে গত পরশু, কিন্তু এখনও পর্যন্ত তার আধার কার্ড ফেরত দেওয়া হয়নি। তার স্ত্রী পাশে দাঁড়িয়ে আছেন। যে অভিযোগ করা হচ্ছে যে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল শুধুমাত্র তাকে নয়, তার স্ত্রীকেও মারধর করা হয়েছে। আপনাকেও কি পুলিশ মেরেছিল? হ্যাঁ, মেরেছিল। सर, आपको आईडी प्रूफ चेक करना है, इधर चेक कर लो। मेरे पति को इतना रात को कहाँ लेके जा रही हो? बस इन्हीं कथा बोलार पर আমাকে চিন্তা করে এখানে মেরেছে। ছোট ছোট খুপড়িতে সংসার, পেটের টান, বাঁচার লড়াই, যার সাক্ষী এই অস্থায়ী আস্তানার এক চিলতে ঘরগুলোই। এখন সঙ্গী ভয়। অধিকাংশ ঘরে তালা। বস্তির প্রায় 70% মানুষ ঘর ছেড়ে চলে গিয়েছেন, বাকিরাও একই পথে। এইসব রুম দেখতে পারবেন, খালি করে সব পালাচ্ছে ভয়ে, নিজে জানে ভয়ে। রাত এই ঘর ছেড়েও চলে গেছে মানুষ। খালি করে একদম পুরো খালি হয়ে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পুলিশ আসছে, আবার উঠে নিয়ে চলে গেছে আমাদের এখান থেকে। আচ্ছা, আমরা এই জন্য ভয়ের থাকতে চাই না। হাজবেন্ড তো নাই এখানে, তো আমার হাজবেন্ডকে কেমন ধরবে? হয়তো গ্রামে গিয়েছিল এর আগে বাচ্চাগুলোকে দেখার জন্য, এই জন্য ভয় করছি। আমি একাই থাকছি না, এই জন্য। তো আপনি এখন এখান থেকে বাক্স গুছিয়ে চলে যাবেন এখান থেকে? হ্যাঁ। আশেপাশের এলাকায় ঠেলা নিয়ে সবজি বিক্রি করেন মহল্লায় পণ্ডিতজি নামে পরিচিত এই ধর্মপ্রাণ মানুষটি। টিনের ঘরের ভাঙা দেওয়ালে রাখা ঠাকুরের ছবিতে নমস্কার করে বাড়ির পথ ধরেছেন তিনিও। এখানে থাকা যাচ্ছে না, এখানে রাত্রে এসে ঝুট ঝামেলা করছে, লোকে তুলে নিয়ে যাচ্ছে, মারছে ধরে, তুলেও নিয়ে যাচ্ছে। এখন এই ভয়তে সবাই চলে যাচ্ছে, আমিও লাস্টে আছি। আমি এখন বাড়ি চলে যাব। পেটের টানে ঘর ছেড়েছিলেন, পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে। তারপর পেট চালাতে লড়াইয়ের দিন যাপন। সামান্য সম্বলের মায়া কাটিয়ে এবার ঘরমুখী। সঙ্গী আতঙ্ক, একরাশ অনিশ্চয়তা। তারা কেউ এখানে লোকের বাড়িতে কাজ করেন, কেউ রং মিস্ত্রির কাজ করেন, কেউ বা সবজি বিক্রি করেন, কিন্তু তারা আগামী দিনে কি করবেন কেউ জানেন না। এবং এইভাবেই বাঙালি বস্তিগুলো সম্পূর্ণভাবে ধীরে ধীরে খাঁ হয়ে যাচ্ছে প্রত্যেক দিন। হরিয়ানা থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। হরিয়ানার কমিউনিটি সেন্টার, সরকারি কমিউনিটি সেন্টার, সেটা কিনা এখন হয়ে উঠছে ডিটেনশন ক্যাম্প। অভিযোগ উঠছে বাংলাদেশি সন্দেহভাজন যারা রয়েছেন তাদেরকে সেখানে আটকে রাখা হচ্ছে, তাদের পরিচয়পত্র কেড়ে নেওয়া হচ্ছে। এবং এই নিয়েই যারা বাঙালি পরিযায়ী শ্রমিকরা রয়েছেন তারা একাধিক প্রশ্ন তুলছেন। আর এই বিষয়কে সামনে রেখেই হরিয়ানার মুখ্যমন্ত্রী এবারে নিশানা করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রীকেও। বাংলাদেশি সন্দেহে মাঝরাতে গুরগাঁওয়ে বাঙালি বস্তিতে হানা দিচ্ছে হরিয়ানা পুলিশ। অভিযোগ, মহল্লার বাসিন্দাদের তুলে নিয়ে গিয়ে রাখা হচ্ছে গুরুগ্রামের সেক্টর 40-তে। সেন্টার এই মুহূর্তে আর সরকারি কমিউনিটি সেন্টার নেই। এই সেন্টার আদতে বাঙালি মানুষদের বাংলাদেশি সন্দেহে হরিয়ানা পুলিশ আটক করার পর হোল্ডিং এরিয়া বা ডিটেনশন সেন্টার হিসেবে সাধারণ মানুষকে এই জায়গাতে একেবারে মেঝের ওপরে গদি পেতে তাদেরকে থাকতে হয়েছে। কিন্তু কি অবস্থার মধ্যে তারা ছিল এই বিল্ডিংটার ভেতরের কয়েক ঝলক ছবি দেখলে পরেই তা কিছুটা স্পষ্ট হচ্ছে। বড় অফিসার যাদের 3টি স্টার আছে তারাও তাকে সম্মান করছে।
সে আমাদেরকে বলে যে তোরা কে কে বাংলাদেশে আছিস বল, না তোদের কপালে কষ্ট আছে, সবাইকে এখানেই পচাবো। ডাল ভাত রুটি, ডাল ভাত রুটি। এই খেয়ে 6 দিন থাকতে হয়েছে। হ্যাঁ 6 দিন 6 রাত। সেখানে আমরা 150-এর বেশি মানুষ ছিলাম, 168 জন ছিলাম। এক থানা থেকে আরেক থানা, পরের পর হেনস্থা। অভিযোগ তাদের ডিটেনশন সেন্টারে আটকে রাখার খবর পরিজনদের দেওয়া হয়নি। কয়েকদিন আটকে রাখার পর ছেড়ে দেওয়া হলেও পরিচয়পত্র আটকে রাখা হয়েছে। মানুষগুলো তারা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদেরকে যে এখানে নিয়ে আসা হয়েছে সেই সামান্য তথ্যটুকুনি পর্যন্ত তাদের প্রিয়জনদের কাছে দেওয়া হয়নি। 6টা দিন আমাদের কোনো কিছু না, কারোর সঙ্গে কোনো যোগাযোগ না। আধার কার্ড নিয়েছে, আধার কার্ড আমাদের পাইনি। আমরা থানাতেও করেছিলাম, ছাড় পেয়েছে, ওদেরকে একটা আইডি প্রুফ দেওয়া হয়নি, ওদের কাছেই আছে, চেতে যাচ্ছি, বলছে তো অনলাইনে বে করলো, কি যখন করে হোক বে করলো। হরিয়ানায় কর্মরত বাঙালি শ্রমিকদের পরিচয় যাচাই নিয়ে রাজ্য সরকারের কাছে আসা চিঠি নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। গুরগাঁও থেকে ডাবল ইঞ্জিন সরকার অনেকগুলো নাম দিয়ে বলা হচ্ছে, মানে ডিএমদের কাছে, এবং অল এসপিকেও বলা হয়েছে যে নামগুলো সব ভেরিফাই করে ইমিডিয়েট আমাদের জানাও এমএইচ এর গাইডলাইন্স অনুযায়ী। এরা কি চাইছে, বাংলাটাকে দখল করতে নাকি? পশ্চিমবঙ্গ সরকার কেন তাড়াতাড়ি এদেরকে সার্টিফাই করছে না যে এরা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের নাগরিক? এখানে অফিসারদের সই থাকবে, তারাও জানে কোনো অবৈধ নাগরিককে যদি আমার সই করে আমি সার্টিফাই করি তাহলে পরবর্তীকালে কিন্তু চাকরিটা যেতে পারে, সেই ভয়ে সই করছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সাইনি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, হরিয়ানায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কোনো স্থান নেই, তাদের রাজ্য থেকে বের করা হবে। দেশের সুরক্ষায় সমস্যা সৃষ্টি করা ব্যক্তিদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সহানুভূতি দুর্ভাগ্যজনক। ভোট ব্যাংকের রাজনীতির জন্য দেশের সুরক্ষার সঙ্গে ছেলে খেলা করেছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন তারা বাংলাদেশি মুসলমান। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই জলটা বেরিয়ে গেলে দুধটা রয়ে যাবে এবং তার ভোটটা 2 কোটির নিচে নেমে যাবে। সেই আতঙ্কে এগুলো করছে, এর সঙ্গে ভাষার কোনো সম্পর্ক নেই। সারা ভারতবর্ষব্যাপী বাঙালিদের উপর একটা অত্যাচার চলছে। আর এই বিজেপি যেগুলো আছে না, শুভেন্দু অধিকারী, এরা ওই গুজরাটের মন্ত্রীগুলোর পায়ের তলায় পড়ে থেকে বাঙালিদের অপমান করাচ্ছে। হরিয়ানা এবং বেশ কিছু জায়গায়, দিল্লির উপকণ্ঠে, অন্যান্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললেই তুলে নিয়ে গিয়ে আটকে রাখছে। বাংলা বললেই সে বাংলাদেশি, সে ভারতীয় নয়। হিন্দু মুসলমান সবাই বিজেপির এই ভয়ঙ্কর অস্তিত্ব নিয়ে টান দিচ্ছে বাংলা ভাষীর। আমরা অবৈধ অনুপ্রবেশ সমর্থক নই, কিন্তু অনুপ্রবেশ রোখার দায়িত্বটা কেন্দ্রীয় সরকারের। রাজনীতির রণাঙ্গন, যুক্তি পাল্টা যুক্তি চলছে, কিন্তু এই রাজনীতিতে মন নেই ঘোর আতান্তরে থাকা পরিযায়ী শ্রমিকরা। তাদের কথা শুনবে কে? হরিয়ানা থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। ভোটার তালিকা সংশোধনে বিধি ভেঙে অস্থায়ী কর্মীদের ব্যবহার করা হচ্ছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ এবার তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সত্যি কি অস্থায়ী কর্মীদের BLO হিসাবে নিয়োগ করা হচ্ছে? খোঁজ নিল TV9 বাংলা। দেখুন আরামবাগ থেকে স্পেশাল রিপোর্ট। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইনডোর স্টেডিয়াম থেকে একেবারে চোখে আঙুল দিয়ে ভোটার লিস্ট ধরে দেখিয়ে দিয়েছে। একটা ব্যক্তি একাধিক জায়গায় সে ভোট দিচ্ছে। চোরকে বলছে তারা চুরি করতে, আবার গৃহস্থকে বলছে সাবধান হতে। তারা নিজেরাই দোষ করছে, নিজেরাই বলছে যে দুর্নীতি হয়েছে, ভুতুরে ভোটার ঢুকছে। এখন এই যে ভোটার লিস্টে সব ভুতুরে ভোটার নিয়ে যে কাজ চলছে, যে অবস্থাটা তৈরি হয়েছে, এটা শুধু এই সময়ই ঘটে গেছে তা না, এ বেশ আমরা কিছু সময় ধরে এটা প্রত্যক্ষ করছি। ভোটার তালিকায় ভূতের উপস্থিতির অভিযোগ নতুন নয়, কিন্তু 2026-এর আগে তা অন্য মাত্রা পেয়েছে। কারণ মহারাষ্ট্র ও হরিয়ানায় বিজেপি হারা ম্যাচ জেতার পর ভোটার তালিকায় বেনজল ঢোকানোর অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী। এরপর কাহিনীতে টুইস্ট। ভোটার তালিকা সংশোধনে অতি নিবিড় সমীক্ষা করেছে জাতীয় নির্বাচন কমিশন। বিহারের 66 লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। বিহারের ট্রেলার দেখে বাংলাতেও ছবি রিলিজের প্রতীক্ষায় বিজেপি। এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। কেন হবে না? বাবার ক্ষমতা নেই। আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সুপ্রিম কোর্ট রেড সিগন্যাল না দিলেই অগাস্টে বাংলায় SIR এর কাজ শুরু হওয়া প্রায় নিশ্চিত। নজরুল মঞ্চে বিএলওদের প্রশিক্ষণও শুরু হয়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতেই বিএলওদের নিয়োগ নিয়ে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
1.1-এ বলা আছে পার্মানেন্ট স্টাফকে দিতে হবে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের দেওয়া তালিকা অনুযায়ী বহু বুথে পার্মানেন্ট স্টাফকে দেয়নি। বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি ভোটার লিস্ট সংশোধনের কাজে বিএলও হিসাবে অস্থায়ী কর্মীদের নিয়োগ করা হয়েছে। আরামবাগে এমন 2 বিএলও কর্মীর খোঁজ টিভি9 বাংলা পেয়েছে, যারা অস্থায়ী কর্মী, স্থায়ী সরকারি কর্মচারী নন। আমি বিএলওর কাজ করি, তার সঙ্গে আমি ব্যাঙে হাই স্কুলে ভোকেশনাল ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টরে কাজ করি। আমি গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি এবং গোঘাট 1 নম্বর সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত যে ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোলের প্রজেক্ট চলে, আমি সেখানকার রঘুবাটি জিপির সুপারভাইজার, এবং সেই সাথে আমি আমাদের গোঘাট ব্লকেরই একটি বুথের আমি বুথ লেভেল অফিসার। বিজেপি ও সিপিএম এর জন্য দায়ী করেছে শাসক দল তৃণমূলকেই। তৃণমূল দায় ঠেলেছে নির্বাচন কমিশনের কাঁধে। যারা আইসিডিএস এর যারা কর্মী, যারা এসএসকে এমএসকে যারা রিটায়ার শিক্ষক, বা যে সমস্ত শিক্ষক যারা রিটায়ার হয়ে গেছে, 8 পাস যারা অস্থায়ী কর্মী, যারা পঞ্চায়েতে অস্থায়ীভাবে কাজ করেন, এমনকি আমার কাছে প্রমাণ আছে যিনি ঝাড়ুদার পঞ্চায়েত অফিসের, তাকে দিয়ে বিএলও করে স্কুলে বসিয়ে ভোটার লিস্ট সংশোধনের কাজ করছে। তিনি কি জানেন? এমন সমস্ত কর্মীদের নিয়ে এসব ভোটার লিস্ট তৈরি হচ্ছে যেখানে দেখা যাচ্ছে তাদের কোনো দায়বদ্ধতা নেই। অস্থায়ী কর্মী দিয়ে তারা এইসব কাজ করাচ্ছেন এবং তাদের দায়বদ্ধতা না থাকার জন্য এইসব অবস্থার সৃষ্টি হচ্ছে। নির্বাচন কমিশনটা কাদের? নির্বাচনের কমিশন কেন দায়ী তারা এড়িয়ে যাচ্ছে। আপনি একটা কাজ করলেন, আপনি ভুল করে বেরিয়ে গেলেন, তো তারপরে যারা দেখছেন তারা কোথায়? তারা নির্লিপ্ত কেন? তারা উদাসীনতা কেন? কিসের এত উদাসীনতা? তারা উদাসীনতা কাটিয়ে তারা দেখুক ঠিকঠাক করে। মুদ্রার অপর পিঠও রয়েছে। এক স্থায়ী শিক্ষক বিএলওর কাছ থেকে অব্যাহতি নিয়েছেন। অভিযোগ, সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করতে হতো, পরিকাঠামোগত সহায়তা মিলত না, অনলাইনে কাজে নেট খরচা দেওয়া হতো না, আবেদনকারীকে খুঁজে বের করার ঝামেলা ছিল, এমনকি সাম্মানিক ভাতা স্বচ্ছভাবে সময় মতো মিলত না। টাকা পয়সা আমরা সময়ে পাই না। বছরে 6,000 টাকা দেওয়ার কথা, কোনো বছরই কখনোই 6,000 টাকা কমপ্লিট করেছে এরকম পাওয়া যায়নি। 2 বছর 3 বছর পরে বলছে এবছরের টাকা দেয়া হয়ে গেছে। বিএলওর কাজে অস্থায়ী কর্মী ব্যবহারের অভিযোগ যেমন রয়েছে, তেমন বিএলওর কাজে স্থায়ী কর্মীদের কাজ করার অনীহাও রয়েছে। দুটোই সত্যি। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, টিভি9 বাংলা। জুলাইয়ের শুরুতে উত্তম কুমারের এনআরসি নোটিশ পাওয়ার খবর আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। আর জুলাইয়ের শেষে আরও 2 জন পেয়েছেন এনআরসির নোটিশ, মাথাভাঙার নিশিকান্ত দাস আর ফালাকাটার অঞ্জলি শীল। কিন্তু উত্তম কুমারের মতো অসম কানেকশন এরা কেউই অস্বীকার করেননি। এবার বিরোধীদের প্রশ্ন, অসম কানেকশন যদি না থাকতো তাহলে উত্তম কুমার এই এনআরসির নোটিশ পেতেন কি? এনআরসি নোটিশ পেয়েছেন মাথাভাঙার নিশিকান্ত দাস। বাড়ি কোচবিহারে হলেও নিশিকান্তর অসম যোগ রয়েছে। কাজের জন্য গুয়াহাটিতে গিয়েছিলেন 3 দশক আগে। তখনই বাংলাদেশি সন্দেহে নিশিকান্তকে ধরে অসম পুলিশ। মানে কি কারণে আসলো? আমি গুয়াহাটিতে কাজে গেছিলাম। আমাকে সন্দেহ বাংলাদেশি মনে করিয়া আমাকে পুলিশে নিয়ে গেল। কবে কাজে গেছিলেন? এটা 28-30 বছর হয়ে গেছে। 2001 সালে নিশিকান্তকে এনআরসি নোটিশ ধরায় অসম। সেই নোটিশই আবার এসেছে। নথি নিয়ে অসমেও গিয়েছিলেন ডিম বিক্রেতা 72 বছর বয়সী নিশিকান্ত। যদিও এনআরসি কর্তৃপক্ষ সন্তুষ্ট হয়নি। না, এই সমস্ত হবে না, তোমার বাবার লিস্ট লাগবে, ভোটার লিস্ট। তারপরে আর আমি চলে আসলাম, অতটুকুই আমার। বাবার ভোটার লিস্ট আছে? বাবার ভোটার লিস্ট আছে। মানে পাইছেন খুঁজে? হ্যাঁ, পাইছি। এনআরসি নোটিশ পেয়েছেন আলিপুরদুয়ারের ফালাকাটার অঞ্জলি শীল। তারও অসম যোগ স্পষ্ট। বাপের বাড়ি ধুবড়িতে, রাজনৈতিক দল নয়, গেলে অসম ফরেনার্স ট্রাইব্যুনালেই যাবেন বলছেন অঞ্জলি। কোনো রাজনৈতিক দলে আমি আগেও যাইনি, এখনো আমি যাব না। আমার যাওয়ার হলে আমি জিনিসটাকে, আমার যে নোটিশটা আমার জন্য আসছে সেটাকে আমি আগে যাচাই করব, তারপর। অঞ্জলির এনআরসি চিঠি আগে ভাইরাল হয়েছিল, তারপর অঞ্জলি নোটিশ হাতে পেয়েছেন। উত্তম কুমার ব্রজবাসীর মতো মাথাভাঙার নিশিকান্তও বলছেন চিঠি এসেছে মাস কয়েক আগেই।
নোটিশটা আসছে মোটামুটি 1.5-2 মাস হয়। নোটিশটা আসছে মোটামুটি 1.5-2 মাস হয়। এতদিন কেন চিঠির কথা প্রকাশ্যে আসেনি প্রশ্ন আরও জোরদার হচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পূজা উপাচারে ফুল দিয়ে অঞ্জলি দেওয়া হয়, কিন্তু রাজনীতিতে ফুল ও অঞ্জলির সম্পর্ক কিন্তু আলাদা। ফালাকাটা অঞ্জলিশীল, তাকে নিয়ে তো দুই ফুলের মধ্যে টানাটানি শুরু হয়ে গিয়েছে, পদ্ম ফুল এবং ঘাস ফুল। অন্যদিকে অঞ্জলিশীল তিনি কিন্তু রাজনীতির দাবার বোরে হয়ে এপ্রিল ফুল হতে চাইছে না, তিনি প্রাণপণ চেষ্টা করছেন ছোঁয়াচ এড়িয়ে চলার। অঞ্জলিশীল শনিবার পর্যন্ত ফালাকাটার জটেশ্বরের বাইরে তাকে কজন চিনত, কিন্তু অসমের এনআরসি নোটিশ পেয়ে তিনি এখন বাংলার ঘরে ঘরে পরিচিত। মঙ্গলবার তাঁর সমর্থনে প্রতিবাদ মিছিল ও সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। যে 30 বছর ধরে জটেশ্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আলিপুরদুয়ার জেলার কি করে এনআরসি নোটিফিকেশন পায়, আমার যেখানকার ডকুমেন্টস আমি সেখানে যাব, সেখানে যাই ওইটা আমি দেখবো যে এটা সত্যি না মিথ্যা। সত্যি মিথ্যা এটাকে আমি এখনো প্রমাণ করতে পারিনি। যেখান থেকে আসে সেখানে আমার যেতে হবে, তাকে প্রমাণ করতে হবে। তারপর আসাম বর্ডারে আমাদের যে সীমানা আছে ওয়েস্ট বেঙ্গল এবং আসাম, সেখানে আমাদের কর্মসূচি চলতেছে। প্রত্যেকটা ব্লকে জনসভা, র্যালি এবং মিটিং মিছিল হবে। বিজেপির বিরুদ্ধে, বাংলার বিরুদ্ধে যারা আছে এদের বিরুদ্ধে আমরা প্রত্যেকটা জায়গায় মিটিং মিছিল করব। 29শে জুলাই মঙ্গলবার 4টার সময় মহামিছিলের ডাক দিয়েছে এনআরসির বিরুদ্ধে এবং বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদ। ঘাসফুলে পুজো শুরু হয়ে গিয়েছে। পদ্মফুলের চাষিরা কি পিছিয়ে থাকতে পারেন? ওই এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্য দিলীপ বর্মন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে অঞ্জলিশীলের সঙ্গে দেখা করেছেন। কোনো সমস্যা হলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এখন তারা রোহিঙ্গা ভোটারদের নিয়ে পড়েছে। তারা বলছে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তারা করতে দেবে না। কেন করতে দেবে না? না না, তাতে করে বাংলাদেশি মুসলমান যারা আছে তারা ভোটের নাম তাদের কাটবে, কিন্তু তারাই হলো তৃণমূল কংগ্রেসের মূল ভোটার। সে কারণেই তারা তাদেরকে রক্ষার জন্য যা যা করতে হয় তাই তারা করার জন্য প্রস্তুত হয়েছে। অঞ্জলিশীল এনআরসি নোটিশ পেয়েছেন, তাকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েন। তাতে অঞ্জলিশীল কি বিচলিত? আচ্ছা, আপনি কি এখন আতঙ্কিত? না। তো আপনি এখন আপনার সহযোগিতার জন্য কাউকে পেয়েছেন কি? হ্যাঁ, আমি সবাইকে পেয়েছি। আমার পাড়া প্রতিবেশী আছে, আমার পঞ্চায়েত আছে। 29শে জুলাই ফালাকাটায় বাঙালি হেনস্থার অভিযোগে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই মিছিলে অঞ্জলিশীলকে হাজির করিয়ে রাজনৈতিক টেক্কা ফেলতে চায় তৃণমূল কংগ্রেস, কিন্তু অঞ্জলি এখনো পর্যন্ত রাজনীতির ছোঁয়াচ বাঁচিয়ে চলার কৌশলই নিয়েছেন। অসমে গিয়ে নথিপত্র দেখিয়ে নিজেকে ভারতীয় প্রমাণেই তিনি বেশি আগ্রহী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আইপিসি 498-এ ধারা তৈরি করা হয়েছিল ঘরে ঘরে হিংসা কমাতে, মহিলাদের ওপর যাতে নির্যাতন কমে সেই কারণে। প্রচুর অভিযোগ এসেছিল, কিন্তু তার সঙ্গে এও অভিযোগ আসে যে এই ধারার অপব্যবহার করা হচ্ছে। নাম পরিবর্তন হলো, BNS 85 হলো, কিন্তু অভিযোগ একটুও কমেনি। বারবার বলা হচ্ছে মানে মহিলাদের পক্ষে নির্যাতন কমলেও পুরুষদের পক্ষে খানিকটা এটা ওই সর্বনাশের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবার সুপ্রিম কোর্ট সে কারণে নতুন নির্দেশিকা দিল। যদি এক কথায় বলি তাহলে পুরুষদের রক্ষা কবচ। 498 কি শুধু নির্যাতিত নারীর অস্ত্র নাকি শ্বশুরবাড়িকে কেস দেওয়ার অস্ত্র? এই বিতর্ক চলার মধ্যে তাৎপর্যপূর্ণ নির্দেশ শীর্ষ আদালতের। 498 দিলেই সঙ্গে সঙ্গে গ্রেফতার নয়, নির্দেশিকা সুপ্রিম কোর্টের। এফআইআর এর প্রথম 2 মাসে গ্রেফতার করতে পারবে না পুলিশ। মামলা যাবে ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটিতে। প্রতি জেলায় কমিটি তৈরি করতে হবে। কমিটির রিপোর্টে পুলিশ নিজে তদন্ত করবে, তারপরই পুলিশ ব্যবস্থা নিতে পারবে। 2022-এ এলাহাবাদ হাইকোর্ট এই গাইডলাইন তৈরি করে। সেই গাইডলাইনের মান্যতা দিল সুপ্রিম কোর্ট। এই যে বিবাহ বিচ্ছেদ বা বৈবাহিক জীবনের যে সম্পর্ক নিয়ে সমস্যা, যে 498-এ, এটা একটা আইনি সমস্যার থেকে সামাজিক সমস্যাটা বেশি। তো সামাজিক সমস্যাটা রক্ষা করার জন্য সুপ্রিম কোর্টের এই রায়টাকে আমরা ঐতিহাসিক রায় হিসেবেই দেখছি। যে বেশি সংখ্যক যে কেসটা আমাদের কাছে সেটা হচ্ছে ফলস 498-এ ফলস ডিবি। তো এটা ভালো, এটা তো সদর্থক পদক্ষেপ নিশ্চয়ই। যে সমস্ত পুরুষ মানুষ এবং তাদের পরিবাররা খুব ভয়ে থাকেন তারা অন্তত এটা ভেবে খানিকটা আশ্বস্ত হবেন। যদি কোনো কেস ফলস বা কিছু হয়, আমরা জানি ভারতবর্ষে যে ট্রায়াল ব্যবস্থা সেটা প্রমাণ করতে 5 বছর 7 10 বছর লেগে যায়। যদি কোনো সরকারি কর্মচারীর কাছে 498 হয়, সে যদি 24 ঘন্টার বেশি জেলে থাকে তো তাতে চাকরিও চলে যাবে। এক মহিলার করা মিথ্যে মামলার ভিত্তিতে নড়ে চড়ে বসে সুপ্রিম কোর্ট। স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে 6টি ফৌজদারি মামলা মহিলা আইপিএস অফিসারের।
498A ছাড়াও খুনের চেষ্টা, ধর্ষণের অভিযোগে মামলা ওই মহিলার। ডিভোর্স এবং খোরপোশ চেয়েও ফ্যামিলি কোর্টে মামলা করেন মহিলা। 109 দিন জেল খাটেন স্বামী, 103 দিন জেল খাটেন মহিলা শ্বশুর। তারপর সত্যিটা সামনে আসে। সব ফৌজদারি ধারা খারিজ করেছে শীর্ষ আদালত। সংবিধানের 142 ধারা ব্যবহার করে বিয়েও ভেঙে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের মন্তব্য, তাদের ভোগান্তির ক্ষতিপূরণ কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। ক্ষতির পাহাড় কিন্তু বেশ উঁচু। মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত যাদের বলেন তারা তো বেসিক্যালি দেখবেন শিক্ষা সম্মান এই দুটো জিনিস নিয়েই বেঁচে থাকেন। তো এই সম্মানের জায়গাটা হানি হলে না তারা অনেকে আত্মহত্যা করতেও চলে যান। আমার কাছে এরকম বাবাদেরও উদাহরণ আছে। হেডমাস্টার ছিলেন স্কুলের, এটা সহ্য করতে পারেননি, সুইসাইড করেছেন। 498-এ করেছিল, ডোমেস্টিক ভায়োলেন্স করেছে, এই রকম কেস করেছে, থানাকে দিয়ে ভয় দেখিয়েছে ক্রমাগত। থানার অফিসার আমাকে ফোন করে বলেছে, মাকে বলেছে যে ঘর থেকে বার করে দেবো। সেইখান থেকে মানে আমার বাবা মা ঘর সবই ছাড়তে হয়েছে আমাকে তার জন্য। 498A দিয়েছে থানা থেকে বা থেকে আমাকে ক্রমশই করা হচ্ছে, হ্যারাস করা হচ্ছে। বাবা মাও ট্রমাটাইজ হয়ে গেছেন এবং আমার বাবা হচ্ছে সাইকিয়াট্রিক এই জন্যই। এই মহিলারা যেমন আছেন তেমনই রয়েছেন অনেক অসহায় মহিলা, যাদের কথা ভেবেই আইনটা তৈরি হয়েছিল। সুপ্রিম কোর্টের গাইডলাইনের পর প্রশ্ন উঠছে, নির্যাতিতা মহিলারা কি জলে পড়ে গেলেন? উত্তর, না। সব ক্ষেত্রে সুপ্রিম কোর্টের গাইডলাইন কার্যকর হবে না। স্ত্রীকে খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগে গ্রেফতারে বাধা নেই। শাস্তির মেয়াদ 10 বছরের বেশি হলে দ্রুত গ্রেফতারে বাধা নেই। সত্যি সত্যিই তো বধূ নির্যাতন হয়, হয়তো না এরকম না। এবং সেটা কিন্তু আপনি ভাববেন না যে শুধু নিচু স্তরে হয়, বহু উঁচু স্তরের বাড়িতে এমন পর্যায়ে হয় যেটা কিন্তু চিন্তার অতীত। কিন্তু তাদের কথা না কেউ বিশ্বাস করতে চাইছেন না। অনেকেই ভাবছেন এটা এই দেখেছো আবার টাকা নেওয়ার ধান্দা করছে। এইটা বড় লজ্জার হয়ে দাঁড়ালো এবং এটা মেয়েরা বুঝতে পারলেন না। এটা সুপ্রিম কোর্টের যে অর্ডারটা, সেটা 10 বছরের নিচে যে শাস্তি তাদের জন্য বলা হয়েছে। যেখানে গ্রিভিয়াস হার্ট বা যে যদি শারীরিক নির্যাতনের জায়গা থাকে তাহলে কিন্তু এই প্রসেসটা বলা হয়নি। আইনের যথার্থ ব্যবহার হোক, এটাই চাইছে শীর্ষ আদালত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, চিড়িয়াখানা কি জাদুঘর হয়ে গেল? মানে চিড়িয়াখানায় যা ঘটছে তাতে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। পিসি সরকারের ভাষায় যদি বলি তাহলে গিলি গিলি গে। আর এটা বলার পরই বাঘ, সিংহ, যা সমস্ত পশু পাখি রয়েছে তা উধাও হয়ে যাচ্ছে। না, একদম ঠাট্টা করছি না, এটাই সত্যি। কারণ চিড়িয়াখানায় যে সমস্ত জীবজন্তুরা রয়েছে তাদের হিসেবে একটা গরমিল। এটাই জন্য বলছি জাদুর মতো ভ্যানিশ হয়ে যাচ্ছে। কিন্তু পশুপ্রেমীরা বলছেন কোনো জাদু নয়, এখানে একটা পাচার হচ্ছে। মানে এই অভিযোগ তারা করছেন। বলতেই পারেন আজব চিড়িয়া, কারণ আলিপুর চিড়িয়াখানায় কমেই চলেছে জীবজন্তুর সংখ্যা। 1995-96 সালে আলিপুরে 1805টি জীবজন্তু ছিল। 2023-24 সালে তা কমে 672 এসে ঠেকেছে, প্রায় 3 গুণ কম। শেষ এক বছরেই 300-রও বেশি পশু পাখি কমেছে। বিপন্ন প্রজাতির সংখ্যাতেও গরমিল। 1995-96 সালে 54টি বিপন্ন প্রজাতির প্রাণী ছিল, এখন তা কমে মাত্র 1। এত ফারাক কেন? পশু পাখি পাচার হয়ে যাচ্ছে কি? প্রশ্ন তুলছেন পরিবেশ প্রেমীরা। 321টি না 22টির কোনো হদিশ নেই এক বছরে। এই কি কোথায় যাচ্ছে? প্রাইভেট রুটে বিক্রি হচ্ছে না বিদেশে চালান হচ্ছে? এই তথ্য দিয়েছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষই। দেশের প্রতিটি স্বীকৃত চিড়িয়াখানায় কত জীবজন্তু রয়েছে তার হিসেব সেন্ট্রাল জু অথরিটিকে পাঠাতে হয়, পাঠায় সংশ্লিষ্ট চিড়িয়াখানাই। সেন্ট্রাল জু অথরিটির ওয়েবসাইট খুললেই চক্ষু চড়ক গাছ। 2009 সালে বেশ কয়েকটি মার্মোসেট বাঁদর উধাও হয়ে গিয়েছিল, হুলস্থুল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। অথচ এখন সবাই চুপ। 9খানা মার্মোসেট জন্যে 2009-তে পুরো বাংলার তোল পাল হয়ে গেছিল। এখন 321টা জন্যে সবাই চুপ আছে। আমাদের বিরোধী পার্টিও চুপ, আমরাও চুপ, চোররাও চুপ, সব জিনিস একদম রমরমা করে চলছে। যে হেন জিনিস নেই যে পশ্চিমবঙ্গ থেকে চুরি হচ্ছে না, সেখানে আজকে চিড়িয়াখানায় জন্তু জানোয়ার চুরি হয়ে যাচ্ছে। মানে বাঘ সিংহগুলো ভয়ে তারা চুরি করতে পারেনি, সেটারও চুরি করার নিশ্চয়ই পদ্ধতি আছে। ভালো তো, চিড়িয়াখানার পাশে নবান্ন, ওখানে দেখবেন মমতা ব্যানার্জি নিজেই পাচার হয়ে গেছে। এত পাচারকারীদের দাপট বাংলায় শুরু হয়ে গেছে।
সাম্প্রতিক রিপোর্টে আরও সন্দেহজনক গোলমাল। যারা এর মধ্যে চিড়িয়াখানায় গেছেন নিশ্চিতভাবেই বাঘ, সাদাবাঘ, সিংহ, হাতি, কৃষ্ণসার হরিণ, ঘড়িয়াল, নোনা জলের কুমির সবই দেখতে পেয়েছেন, অথচ তাদের উপস্থিতিই নেই চিড়িয়াখানার দেওয়া রিপোর্টে। অনুপস্থিতির কারণ কি? জবাব পেতে টিভি9 বাংলার প্রতিনিধি গিয়েছিলেন চিড়িয়াখানায়, কিন্তু দীর্ঘক্ষণ বসিয়ে রেখেও মন্তব্য করেননি চিড়িয়াখানার বর্তমান অধিকর্তা। ফোনও ধরেননি। কিসের ভয়ে মুখ খুলছেন না অধিকর্তা? মৌনং সম্মতি লক্ষণম। The person you are calling is currently busy. Please call again later. 1875 সালে দরজা খুলেছিল চিড়িয়াখানার। সেই দরজায় কি কোনো অদৃশ্য ফাঁক তৈরি হলো? ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। চিড়িয়াখানা থেকে জীবজন্তু উধাও হয়ে যাচ্ছে, এই অভিযোগ আগেই উঠেছে, আর এবার অভিযোগ উঠছে জমি বেহাত হয়ে যাওয়ার জোগাড়। রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, রাজ্য সরকার নাকি প্রায় 166 একর জমি বিক্রি করতে মরিয়া, আর সেটা রুখতে এবার আদালতে গেল মামলা। এই হলো আলিপুর চিড়িয়াখানার গেট, যে গেট দিয়ে আপনারা বাঘ সিংহের ডেরায় ঢুকে পড়েন। এর ঠিক উল্টো পারের জমিটা খেয়াল করেছেন কখনো? 5 তারা হোটেলের পাশের সেই জমিটাও তো চিড়িয়াখানার, যেখানে রয়েছে পশু চিকিৎসা হাসপাতাল, স্টাফদের থাকার জায়গা, আর রয়েছে অ্যাকোরিয়াম। এই জমি নিলামে তুলছে হিটকো। আলিপুর চিড়িয়াখানার অন্তর্গত আলিপুর অ্যাকোরিয়াম, এখানেই কিন্তু এই অ্যাকোরিয়ামে বিভিন্ন প্রজাতির মাছ রাখা হয়। প্রায় 166 কাঠা জমি, যেটা গতকালকের হিটকোর তরফ থেকে টেন্ডার ডাকা হয়েছে। কলকাতার প্রাণকেন্দ্রে 166 কাঠা জমি, বায়না করতেই জমা করতে হবে 8 কোটি টাকা, দাম হবে আরও কয়েক গুণ। সরকারি কোষাগার ভরবে, কিন্তু চিড়িয়াখানা কেন ভুগবে? প্রশ্ন পরিবেশ প্রেমীদের। ইতিমধ্যে হাইকোর্টে দায়ের মামলা। ইন্টারন্যাশনাল প্ল্যানেট অফ ক্লাইমেট চেঞ্জ বলছে এই শহরের ভবিষ্যৎ খুব বিভীষিকাময়, কারণ এখানে আর জায়গা নেই কনস্ট্রাকশনে, আর 1% মাত্র ওপেন স্পেস আছে। যেখানে দীর্ঘ সময় ধরে কলকাতার ঐতিহ্যশালী চিড়িয়াখানা রয়েছে, সেই জমিতে তুমি কোনো রকমভাবে মনিটাইজেশনের জন্য তুমি কিছু করতে পারো না। এরকম একটা হটস্পট বায়োডাইভার্সিটি এবং হেরিটেজ সাইট, যেহেতু এত পুরনো হেরিটেজ সাইট, তো আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি, এটা যেন ইমিডিয়েটলি এটাকে ডিসপোজ অফ না করা হয়। জু রুলস, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, ল্যান্ড ল, সমস্ত কিছুকে একদম ভায়োলেট করে এই সিদ্ধান্ত। আমরা বলেছি এটা করা যায় না। চিড়িয়াখানার 166 কাঠা জমি বিক্রি করতে আবার নতুন করে রাজ্য সরকারের টেন্ডার, একেবারেই বলতে পারবো না, এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। হাইকোর্টের কাছে দ্রুত শুনানির আবেদন জানাবেন আইনজীবীরা, কিন্তু মামলায় লাভ হবে কি? আদালতে মামলা সত্ত্বেও তো আলিপুর জেল ফাঁকা করে দিতে পেরেছে রাজ্য সরকার, আশাবাদী প্রাক্তন সাংসদ জহর সরকার। আলিপুর জেল যেভাবে যাচ্ছিল এখন যেভাবে আছে তার মধ্যে অনেক পার্থক্য আছে, অতএব মানুষের চাপের একটা মূল্য আছে। আগামী দিনে রাজ্য সরকারের উপর চাপ বাড়বে কি? গত বছর জুনে চিড়িয়াখানার জমির বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিড়িয়াখানা বিক্রি করেছে আলিপুর সেন্ট্রাল জেল হেরিটেজ, তাকে বিক্রি করে দিয়েছে। বড় লোকের বিল্ডিং হবে, ওরা উপর থেকে গঙ্গা দেখবে আর গরিব চাপা হবে। তারপর অবশ্য বিরোধীদের বিশেষ একটা সক্রিয়তা দেখা যায়। বিদ্যুতের তার ছিঁড়ে গেছে, এই গুজবে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। হরিদ্বারের মনসা দেবী মন্দিরে 6 জনের পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে খবর, আর এ নিয়ে শুরু হয়ে গিয়েছে পুলিশি তদন্ত। সিসিটিভি ফুটেজ দেখে এবং বয়ান রেকর্ড করে পুলিশ খতিয়ে দেখছে ঘটনা। পাহাড় চূড়ায় মন্দির, যেখানে পৌঁছতে হয় দীর্ঘ সিঁড়ি বেয়ে। সেই পথ বেয়ে রবিবার সকালে পুজো দিতে কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছিলেন হরিদ্বারের মনসা দেবী মন্দিরে। হঠাৎই সিঁড়িতে ভিড় করে থাকা পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়, শুরু হয় ধাক্কাধাক্কি, একে অন্যের উপর পড়ে যায়। তাঁদের টপকে মন্দিরে পৌঁছতে চেষ্টা করেন বাকিরা, শুরু হয়ে যায় তুমুল বিশৃঙ্খলা। ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্তারা। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। करीब
भगदड़ में कुछ लोगों के घायल होने की सूचना मिली थी, जिसे तत्काल पुलिस बल द्वारा वहां से जितने भी लोग थे उनको वहां से हॉस्पिटल लाया गया लोगों के सहयोग से, और करीब 35 लोग यहाँ लाए गए थे जीडी हॉस्पिटल में, जिसमें से अभी 6 लोगों की मृत्यु की पुष्टि हुई है। बाकी लोगों को या तो यहाँ इलाज चल रहा है या उन्हें हेल्थ सेंटर भेजा गया है तत्काल। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, পুণ্যার্থীদের ভিড়ের মাঝে হঠাৎই বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার গুজব ছড়ায়। এরপরই প্রাণে বাঁচতে পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। इसके पीछे जो मुख्य कारण अभी तक हमारे जो प्रथम दृष्टया समझ में आया है, वहाँ पर जो मंदिर मार्ग में करीब 100 मीटर नीचे सीढ़ियों के पास में ये करंट लगने की अफवाह को लेके ये भगदड़ हुई थी। अभी इसके कारणों का हम लोग पता लगा। जो प्रथम दृष्टया जैसा मैंने कहा, और इसमें हम लोग की फोटोग्राफ्स और वीडियो देख के पता भी चल रहा है कि वहाँ पर किसी ने अफवाह फैलाई है कि वहाँ पे बिजली के तार टूटे या करंट हुआ, जबकि ऐसा कोई हमको कोई ऐसी जो घायल है या जो जिनकी डेथ हुई है अनफॉर्चुनेटली, उनमें से कोई भी ऐसा हमको इंडिकेशन नहीं मिल रहा है। और उसी को हम लोग जांच करेंगे कि ऐसा क्यों हुआ, कैसे अफवाह फैली और किसने अफवाह फैलाई, और अन्य कैमरेज के माध्यम से, प्रत्यक्षदर्शियों के माध्यम से इसमें एक मजिस्ट्रेट जांच भी की जाएगी। আহত পুণ্যার্থীদের অনেকেরই দাবি, মন্দিরের সিঁড়িতে তার ছিঁড়ে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়, তারপরে আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার অভিযোগটি খতিয়ে দেখছে পুলিশ। आगे लोग जा रहे हैं, पीछे जा रहे हैं, तो दीवार पे तारे लगे होते हैं, उसके पकड़ के चढ़ने लगे लोगों ने, तो तार 1.5-2 एम तार था, वो छिल गया, उससे करंट फैल गया और लोगों को ज्यादा अफरा मच गया। फिर लोगों को गिरते लगे, मेरे सामने तो 10-12 लोग तो गिर चुके थे सर, ठीक है, उसमें से मैं भी शामिल था उसमें। तो अपनी जान तो मैं बचा लिया, फिर लोगों को और भी जितना बचा सकता मैंने बचाया, मैं भी खड़ा होकर जितना मेरा हिम्मत जुटा। उसके बाद मैं भी गिर गया, फिर मैं अंतिम में लोगों को साइड कर दिया, फिर मेरे लोग भी पिछड़ गए। মনসা দেবী মন্দিরে দুর্ঘটনা নিয়ে গভীর শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ঘটনা তদন্তের পাশাপাশি গুজব ছড়ানোয় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। इस घटना के मजिस्ट्रियल जांच के आदेश कर दिए गए हैं और ये अफवाह क्यों फैली, कैसे फैली, इसकी जांच की जा रही है। जो भी इसमें दोषी पाया जाएगा उनके खिलाफ कार्रवाई की जाएगी। घायलों को हर संभव मदद की जा रही है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ঘটনা উদ্বেগ প্রকাশ করেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। মনসা দেবী মন্দিরটি বেলওয়াও পাহাড়ের উপর প্রায় 1 কিলোমিটার উঁচুতে। রাস্তা থেকে সোজা সিঁড়ি উঠে গিয়েছে মন্দির পর্যন্ত, রয়েছে রোপওয়ের ব্যবস্থাও। রবিবার মন্দির থেকে 100 মিটার নিচে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার গুজব রটে। পদপিষ্টের ঘটনার পিছনে কি শুধু সেই গুজব, নাকি অন্য কোনো কারণও আছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।